শান্তির নোবেল প্রাপকের আমলে যে পরিমাণ অশান্তি ওই বাংলাদেশে হয়েছে এবং হচ্ছে, তাতে কি এবার ওই বাংলাদেশ ছাড়তে হবে ইউনূসকে? প্রধান উপদেষ্টার পদ থেকে রাষ্ট্রপতি হওয়ার যে স্বপ্ন তিনি দেখছেন, তা কি এবার মাঠে মারা পড়তে চলেছে? পাকিস্তানের সঙ্গে মিলে বাংলাদেশের মৌলবাদীরা ভারতের বিরুদ্ধে যে চক্রান্ত করে আসছে, তা এবার ভেস্তে যাবে। বাংলাদেশের আসন্ন নির্বাচনে পুরোপুরি হারতে চলেছে মৌলবাদীদের জামাত আর ভারত বিরোধী ছাত্রদের সংগঠন এনসিপি। বিএনপির নেতৃত্বে ফের ঘুরে দাঁড়াতে চলেছে বাংলাদেশ। ভারতের সঙ্গে ফের একবার সম্পর্ক স্থাপনে উদ্যোগী হতে চলেছে বাংলাদেশ। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে তবে কি বদলে যাচ্ছে গোটা চিত্রটাই? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশে হতে চলেছে নির্বাচন। 2024 সালে 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আপৎকালীন হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দেওয়া হয়েছিল ওই মোহাম্মদ ইউনূসকে। কথা ছিল খুব দ্রুত বাংলাদেশে নির্বাচন সংগঠিত করে আবার নিজের কাজে ফিরে যাবেন ওই শান্তির নোবেল প্রাপক। কিন্তু গদিতে বসেই তার দেশ চালানোর লোভ আর লালসা বাড়তে থাকে। নিজের ক্ষমতার অপব্যবহার করে একের পর এক সিদ্ধান্ত নিতে থাকেন ইউনূস। কয়েকশো জঙ্গিকে মুক্তি দেওয়া হয়, ছাড়া পেয়ে যান লুৎফুজ্জামান বাবর সহ আরও বেশ কিছু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী। শুধু তাই নয়, ইউনূসের নিজের বিরুদ্ধে থাকা শ্রম আইনের 5টি এবং মানহানির অভিযোগে একটি, মোট 6টি মামলা বাতিল হয়ে যায়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি এবং বাম দলগুলো দ্রুত নির্বাচনের পক্ষে বারবার সওয়াল করে আসছিল। কিন্তু এত দ্রুত ওই ইউনূস তখন রাজকীয় আরাম ছাড়তে রাজি ছিলেন না। সংস্কারের নামে নির্বাচন ক্রমেই পেছোতে থাকেন ইউনূস। আর এর মাঝেই শুরু হয় পাকিস্তানের সঙ্গে নতুন করে প্রেম। চলতে থাকে ভারত বিরোধিতা আর হিন্দু নিধন। কোনো রকম প্ররোচনা ছাড়াই বাংলাদেশের মৌলবাদী নেতাদের পাশাপাশি ছাত্র নেতা, প্রাক্তন সেনাকর্তা প্রত্যেকেই ভারতের বিরুদ্ধে নানান মন্তব্য করতে শুরু করেন। সেই ধারা এখনও অব্যাহত রয়েছে। গত 19 দিনে মোট 7 জন হিন্দু খুন হয়েছে ওই বাংলাদেশে। হিন্দু মহিলাদের ওপর ধর্ষণ সহ চলছে অকথ্য অত্যাচার। পাকিস্তানের সঙ্গে সখ্যতা গড়ে তুলে বাংলাদেশের মাটিতে জঙ্গি প্রশিক্ষণের খবর আপনাদেরকে আগেই দিয়েছি। বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতে সন্ত্রাসবাদ সরিয়ে দেবার চেষ্টা করছে পাক জঙ্গি সংগঠনগুলো, যাকে ইউনূস সরকার পূর্ণ মাত্রায় সমর্থন না করলে কখনোই সম্ভব নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর এই সবের পেছনে যেমন ওই পাকিস্তানের ইন্ধন এবং স্বার্থ রয়েছে, তেমন আবার ইউনূসের ব্যক্তিগত স্বার্থও কাজ করছে। কারণ ইউনূস খুব ভালো করেই জানেন যে নির্বাচন সংগঠিত হওয়ার পর তার পছন্দের ওই বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিপ্লবী ছাত্রদের নতুন দল এনসিপি যদি সরকার গড়তে না পারে, তাহলে তার কপালেও দুঃখ আছে। আর এখানেই তৈরি হয়েছে আসল অঙ্ক। কারণ নির্বাচনের আগে যে সমস্ত জনমত সমীক্ষা সামনে এসেছে, তাতে রাতের ঘুম উড়ে গেছে ওই ইউনূসের। গত বছর ডিসেম্বরে প্রথম আলোর উদ্যোগে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকার্স কনসাল্টিং লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে একটি জনমতের সমীক্ষা করা হয়েছিল। সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি আসন পেতে পারে? এই প্রশ্নের উপর ভিত্তি করে প্রথম আলোর সেই সমীক্ষাটি বলেছিল 66% মানুষ বলেছেন সবচেয়ে বেশি আসনে জয়লাভ করবে বিএনপি। মহিলা এবং পুরুষ এবং নানা বয়সের মানুষই প্রায় একই মত পোষণ করেছিল। আর মাত্র 26% মানুষ বলেছিল বেশি আসন পাবে জামায়াতে ইসলামী। আবার আগামী নির্বাচনে নিষিদ্ধ হলেও 7% মানুষ জানিয়েছিল সবচেয়ে বেশি আসন পাবে আওয়ামী লীগ। আর ওই জুলাই গণ অভ্যুত্থানের নামে ধ্বংসের নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি
বেশি আসন পেতে পারে বলে জানিয়েছিল মাত্র 8% মানুষ। ডিসেম্বরে এই তথ্য সামনে আসতেই ঘুম উড়ে গিয়েছিল ওই ইউনুস এবং মৌলবাদী সংগঠনগুলোর। ঘুম উড়েছিল নিজেদের বিপ্লবী দাবি করা ওই নাহিদ হাসনাতদের। প্রশ্ন হচ্ছে, সেই কারণেই কি তবে ওই প্রথম আলোর অফিসে আগুন ধরিয়ে দিয়েছিল ধর্মীয় উন্মাদরা? সমীক্ষার ফলাফল নিজেদের পক্ষে না যাওয়ার কারণেই কি রাগ ক্ষোভ উগরে দিয়েছিল প্রথম আলোর দপ্তরে আগুন ধরিয়ে? সে কারণেই কি ওসমান হাদির ওপর হামলা হয়েছিল, যাতে বাংলাদেশকে নতুন করে অস্থির করে তোলা যায়? সে কারণেই কি তবে নতুন করে ভারত বিরোধী স্লোগান তুলে ভারতের হাই কমিশনের দপ্তর দখল করার চেষ্টা চালিয়েছিল ওই মৌলবাদীরা?